আজ আমি কনৌজের রাজা হর্ষবর্ধনকে নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। হুন শক্তির হঠাৎ পতনের ফলে থানেশ্বরের পুষ্যবতী রাজবংশ বিশেষ শক্তিশালী হয়ে ওঠে। এই বংশের প্রথম গুরুত্বপূর্ণ শাসক ছিলেন প্রভাকর বর্ধন। তিনি গুর্জর প্রমুখ বৈদেশিক আক্রমণকারীদের পরাজিত করে বিশেষ খ্যাতি অর্জন করেন এবং মালব ও গুজরাট পর্যন্ত নিজের আধিপত্য বিস্তার করেন। তিনি কনৌজের মৌখরী বংশীয় গ্রহবর্মণের সঙ্গে নিজ কন্যার বিবাহ দিয়েছিলেন। প্রভাকর বর্ধনের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধন 605 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। এর কিছুকাল পরেই কনৌজের গ্রহবর্মণ মালবরাজ দেবগুপ্ত ও গৌড়রাজ শশাঙ্কের আক্রমণে নিহত হন। রাজ্যবর্ধনের ভগিনী রাজশ্রী শত্রুর হাতে বন্দিনী হন। এই সংবাদ পেয়ে রাজ্যবর্ধন সসৈন্যে শশাঙ্কের বিরুদ্ধে অগ্রসর হন। তিনি প্রথমে মালবরাজ দেবগুপ্তকে পরাজিত করেন, কিন্তু কয়েকদিনের মধ্যেই তিনি শশাঙ্কের হাতে নিহত হন। এইভাবে একসঙ্গে কনৌজ ও থানেশ্বর রাজ্য দুটি সিংহাসন শূন্য হয়ে পড়ে। 606 খ্রিস্টাব্দে থানেশ্বর রাজ্যের অমাত্যদের অনুরোধে হর্ষবর্ধন সিংহাসনে আরোহণ করেন। 612 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন রাজপুত্র উপাধি গ্রহণ করে কনৌজের শাসনভার গ্রহণ করেন এবং থানেশ্বর ও কনৌজ রাজ্য দুটিকে সংযুক্ত করে গাঙ্গ উপত্যকায় একটি বিরাট শক্তিশালী রাজ্যের পত্তন ঘটান। থানেশ্বর থেকে তিনি কনৌজে রাজধানী স্থানান্তরিত করেন এবং এই সময় থেকে কনৌজ আর্যাবর্তের প্রধান নগর ও সাম্রাজ্যের কেন্দ্রস্থলে পরিণত হয়। হর্ষবর্ধনের রাজ্যজয় সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। হিউয়েন-সাং তার বিবরণীতে লিখেছেন যে হর্ষবর্ধনের 60,000 অশ্বারোহী সৈন্য ও 1,00,000 হস্তী ছিল। হর্ষবর্ধন ক্রমান্বয়ে 5 বছর রাজ্যজয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু তার এই রাজ্যজয়ের কোনো প্রমাণসিদ্ধ বিবরণ নেই। তিনি গৌড়ের রাজা শশাঙ্ককে পরাজিত করতে পারেননি। অবশ্য শশাঙ্কের মৃত্যুর পর 637 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন মগধ ও উত্তর বাংলা জয় করেছিলেন। তিনি 640 খ্রিস্টাব্দে উড়িষ্যার অন্তর্গত কঙ্গোদ এলাকা জয় করেন। বলা হয়ে থাকে যে পশ্চিম দিকে হর্ষবর্ধন বর্তমান কাথিয়ারের অন্তর্গত বলভী রাজ্যের রাজা ধ্রুবসেনকে পরাজিত করে নিজ আধিপত্য স্বীকারে তাকে বাধ্য করেন। কিন্তু অধুনা ঐতিহাসিক গবেষণার ফলে জানা গিয়েছে যে ধ্রুবসেন কিছুদিনের মধ্যে হর্ষবর্ধনের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন হন। এছাড়া হর্ষবর্ধন মগধ, মালব ও গুজরাটও জয় করতে পারেননি। এই রাজ্যগুলোর উপর চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর প্রভাব ছিল। সিন্ধু দেশের বিরুদ্ধে অভিযান পাঠিয়ে হর্ষবর্ধন ব্যর্থ হন। কাশ্মীর ও হিমালয়ের পাদদেশে অবস্থিত রাজ্যগুলির বিরুদ্ধে তিনি একাধিক সামরিক অভিযান চালিয়েছিলেন, কিন্তু এগুলো ব্যর্থ হয়েছিল। হর্ষবর্ধন দাক্ষিণাত্যেও প্রভাব বিস্তার করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু তার উদ্দেশ্য সফল হয়নি। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী তার আক্রমণ প্রতিরোধ করেন। 635 খ্রিস্টাব্দের পূর্বে এই যুদ্ধ ঘটেছিল। হর্ষবর্ধন নর্মদা নদীর দক্ষিণে নিজ আধিপত্য স্থাপন করতে পারেননি। শিলালিপিতে হর্ষবর্ধনকে সমগ্র উত্তরাপথের প্রভু বলা হয়েছে, কিন্তু এর কোনো রকম সঠিক প্রামাণ্য গ্রন্থ বা প্রামাণ্য কিছু পাওয়া যায় না। পূর্ব পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, বাংলা, উড়িষ্যার কিছু অংশ নিয়ে হর্ষবর্ধনের সাম্রাজ্য গড়ে উঠেছিল।
হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয়। 641 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন চীনের তাং বংশীয় সম্রাট তাই সুংয়ের নিকট এক দূত পাঠান। চীন সম্রাট পরে হর্ষবর্ধনের রাজ্যসভায় দূত পাঠিয়েছিলেন। হর্ষবর্ধন অদম্য উৎসাহ নিয়ে শাসনকার্য পরিচালনা করতেন। রাজ্যের বিভিন্ন স্থানে অবস্থা নিজে দেখবার জন্য তিনি প্রায় নানা জায়গায় ঘুরে বেড়াতেন। হর্ষবর্ধনের নিজের সাহিত্য প্রতিভাও ছিল। তিনি 3টে নাটক রচনা করেন: রত্নাবলী, প্রিয়দর্শিকা ও নাগানন্দ। হর্ষবর্ধনের সময় নালন্দা বিখ্যাত শিক্ষাকেন্দ্র ছিল। এশিয়ার তৎকালীন এই সর্বশ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্রকে তিনি মুক্ত হস্তে সাহায্য করতেন। রাজ্যজয় ও শান্তি স্থাপনের পর হর্ষবর্ধন অশোকের ন্যায় ধর্মের আদর্শকে রূপায়িত করতে চেয়েছিলেন। তার পূর্বপুরুষ শৈব ছিলেন, কিন্তু তিনি বৌদ্ধ ধর্মে আকৃষ্ট হন এবং বৌদ্ধ ধর্মের উন্নতি সাধনে মনোযোগী হন। তিনি অবশ্য শিব ও সূর্যের উপাসনা করতেন। তিনি নানা স্থানে স্তূপ, সংঘারাম বা বৌদ্ধ মঠ নির্মাণ করেছিলেন। অশোকের মতো তিনি জীবহত্যা নিবারণের উদ্দেশ্যে বিভিন্ন আইনও প্রণয়ন করেছিলেন। পথিকদের সুবিধার জন্য দেশের সর্বত্র তিনি পান্থশালা নির্মাণ করেন। এই সকল পান্থশালায় চিকিৎসার ব্যবস্থা ছিল। হিউয়েন-সাংয়ের বিবরণ থেকে জানা যায়, হর্ষবর্ধন প্রতি 5 বছর অন্তর প্রয়াগে একটি মহামেলা আহ্বান করতেন এবং সকল ধর্মের অনুরাগীদের অর্থাদি বিতরণের সাহায্য করতেন। এই সময় তিনি একদিন বুদ্ধ, একদিন শিব ও একদিন সূর্যের উপাসনা করতেন। হর্ষবর্ধন ছিলেন প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট। তার সামরিক প্রতিভা, সংগঠন শক্তি, বিদ্যানুরাগ, প্রজা হিতৈষণা প্রভৃতি সদ্গুণগুলি সকলেই স্বীকার করেন। হুন আক্রমণে বিধ্বস্ত গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে যে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয়, হর্ষবর্ধন নিজ প্রতিভা বলে সেই অবস্থা থেকে উত্তর ভারতকে মুক্ত করতে সমর্থ হয়েছিলেন। হিউয়েন-সাংয়ের বিবরণে দেখা যায় যে হর্ষবর্ধনের রাজত্বকালে বিখ্যাত চৈনিক পর্যটক হিউয়েন-সাং দীর্ঘ 14 বছর ভারতের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করেন এবং বৌদ্ধ শাস্ত্রাদি অধ্যয়ন ও সংগ্রহ করে চীন দেশে ফিরে যান। তিনি ভারত সম্বন্ধে তার প্রাচীন অভিজ্ঞতালব্ধ সমস্ত কথা তার বিবরণে লিখে গেছেন এবং তার বিবরণের থেকে প্রাচীন ভারতের বিভিন্ন ঐতিহাসিক উপাদান পাওয়া যায় এবং তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হর্ষবর্ধনের সম্বন্ধে তার শাসনকালের বিভিন্ন বিবরণ। হিউয়েন-সাং প্রায় 8 বৎসর হর্ষবর্ধনের রাজ্যে অবস্থান করেছিলেন এবং তার সঙ্গে সম্রাটের সৌহার্দ্য জন্মেছিল। হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা এবং ধর্মনীতি সম্বন্ধে তিনি খুঁটিনাটিভাবে লিখে গেছেন। শাসন ব্যাপারে তিনি হর্ষবর্ধনের ব্যক্তিগত তত্ত্বাবধানের কথা উল্লেখ করেছেন। হর্ষবর্ধনকে পরামর্শ দেবার জন্য তার একটি মন্ত্রিসভা ছিল। দণ্ডবিধি কঠোর ছিল, কিন্তু রাস্তাঘাট চোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপদ ছিল না। ভূমি রাজস্ব উৎপন্ন ফসলের মাত্র 1/6 ধার্য ছিল। অন্যান্য করের হারও বেশি ছিল না। রাজকর্মচারীদের মধ্যে অনেকে বেতনের পরিবর্তে জমি ভোগ করত। কৃষকরা তাদের প্রয়োজনে সরকারের নিকট থেকে কৃষিকার্যের জিনিসপত্র পেত। হিউয়েন-সাং লিখেছেন যে হর্ষবর্ধন নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক ছিলেন। তার সময় এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা এখানে পড়াশোনা করতে আসত। হিউয়েন-সাং প্রথমে এখানে
অধ্যয়ন করেন এবং পরে অধ্যাপনার কাজ করেছিলেন। তখন শিলভদ্র নামে বাঙালি মহাপণ্ডিত নালন্দার অধ্যক্ষ ছিলেন। হিউয়েন সাং ভারতীয়দের চরিত্রে মুগ্ধ হয়েছিলেন। তিনি লিখেছেন যে ভারতীয়রা অন্যায়ভাবে কিছু গ্রহণ করত না এবং তাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি তারা পালন করত। তারা আইন মেনে চলত এবং তাদের নৈতিক চরিত্রের মান বেশ উঁচু ছিল। ভারতীয়দের মধ্যে শিক্ষার আদর্শ মজ্জাগত ছিল, তবে সমাজে জাতিভেদ প্রথা বিশেষভাবে স্থান পেয়েছিল। হিউয়েন সাং হর্ষবর্ধনের ধর্মীয় নীতি সম্বন্ধে বিস্তৃত বিবরণ দিয়ে গেছেন। কনৌজের ধর্মসভা, প্রয়াগের মেলা, হর্ষবর্ধনের দানশীলতা সব কিছু তার বিবরণীতে আলোচিত হয়েছে। হর্ষবর্ধন বুদ্ধ, সূর্য ও শিবের উপাসনা করতেন এবং সমস্ত ধর্মমতের প্রতি তার শ্রদ্ধা ছিল। তার রাজ্যে তিনি জীবহত্যা নিষিদ্ধ করেছিলেন। হর্ষবর্ধন নিজে অতীব অনাড়ম্বর জীবনযাপন করতেন। হর্ষবর্ধনের মৃত্যুর পূর্বে হিউয়েন সাং চীন দেশে প্রত্যাবর্তন করেন।